নুসরত, মিমি, ওরা লোকসভায় দাঁড়িয়ে এমপি হয়েছে, রাজনীতিতে এসছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মী, সাধারণ মানুষের প্রশ্ন বা সাধারণ মানুষের একটা ধারণা আছে যারা ফিল্ম স্টার তারা বাংলার রাজনীতিতে একমাত্র দেব ছাড়া অন্য কাউকে মানুষ খুব একটা নিচ্ছে না। সুতরাং এই লড়াইটা আসলে মিমি, নুসরত বা যারা বিভিন্ন সময় যারা ছায়াছবির জগৎ থেকে এসছে ইদানিং কালে, যারা শুধুমাত্র স্টার ভ্যালুর ওপর বলা যেতে পারে নির্ভর করে যারা রাজনীতিতে একজন পাবলিক ফিগার হয়ে উঠেছে, এই লড়াইটা তাদের বিরুদ্ধে সায়ন্তিকাকে লড়তে হচ্ছে। মানুষ প্রশ্ন করছে না যে জেতার পর কি দেখা যাবে আপনাকে? না, এরকম প্রথমত তো টাফ উত্তর এটাই হবে যে এরকম কোনো লড়াই আমাকে লড়তে হচ্ছে না। ফার্স্ট, কারণ প্রচুর পলিটিশিয়ানরা, সাকসেসফুল এমপি এমএলএরা রয়েছেন যারা আমাদের সিনেমার জগৎ থেকে এসছেন, হিস্ট্রিতেও রয়েছেন এবং আগামী দিনেও আমরা আজকের ডেটেও আমরা দেখছি। শুধু দেব না, সোহম আছে, জুন্ডি আছে, রাজদা আছে, কাঞ্চনদা আছে, আচ্ছা আমাদের এদিকে শতাব্দী রায় আছেন। তো এরকম, এটা ইজ নট তুমি কোন প্রফেশন থেকে আসছো, এরকম অনেক পলিটিক্যাল লোকেরাও রয়েছেন, নেতারাও রয়েছেন যারা হয়তো তাদেরকে পাওয়া যায় না, সাধারণ কর্মীরা তাদের পায় না। তো এটা সিনেমার জগৎ থেকে যারা আসছে তাদের বিহাফে আমি বলবো যে এটা কিন্তু সেরকম না যে সিনেমা থেকে আসছে মানে পাওয়া যাবে না। ডাক্তার প্রফেশন থেকে আসতে পারে, লয়ার আসতে পারে, তোমার প্রফেশন থেকে আসতে পারে, তাহলে সিনেমার প্রফেশন থেকেই কেন এটা হাইলাইট করা হয়? এটা নিজের ইচ্ছে, নিজের ইন্টেনশন, আমি কতটা কাজ করতে চাই তার উপরে ডিপেন্ড করছে যে আমাকে আমার কর্মীরা বা আমার মানুষেরা, আমার ভোটাররা পাচ্ছে কিনা। আমাকে এরকম কোনো লড়াইয়ের সম্মুখীন হতে হচ্ছে না। আর দ্বিতীয়ত এই প্রশ্নটা আমার কাছে আমার জন্য প্রযোজ্যই না, কারণ এটার উত্তর তুমি শুরু করলে, শুরুর সময় তুমি বললে যে সায়ন্তিকা তার ইতিমধ্যেই সাংগঠনিক একটা জায়গায় সে ক্রিয়েট করতে পেরেছে। আর তোমার মতো একজন মানুষ যখন এটা টিভির পর্দায় বলছেন, দিস ইজ অ্যাবসলিউটলি আ ক্রেডিট ফর মি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি মানে এত সুন্দরভাবে শুরু করলে। সত্যি আমি 3 বছর হয়তো কাজ করেছি বলেই হয়তো কিছুটা আমি শিখতে পেরেছি। বিকজ সামওয়ান সেড যে যখন আমি বিধানসভায় হেরে গিয়েছিলাম, কেউ একজন বলেছিলেন যে ইয়োর পলিটিক্যাল ক্যারিয়ার স্টার্টেড ফ্রম দ্য ডে ইউ লস্ট ইন বাঁকুড়া। তো সংগঠনের কাজটা হয়তো শিখতে পেরেছি ইলেক্টেড হয়নি বলে। যা হয় ভালোর জন্য হয়। বাঁকুড়াকে মিস করছো না? এত লোকের এত কিছু প্রত্যাশা ছিল। মিস করছি, একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়। ওখানের মানুষও আমি যে মিস করছি ওরা করছেন সেটা না, তালি কিন্তু 2 হাতে বাজে। ওরাও প্রতিনিয়ত, আমি এখনই আমার টিমের সাথে তোমায় দেখাবো, বাঁকুড়াতে যারা আমার ব্যাক অফিসে কাজ করতো তারা দুজন এখানে চলে এসছে। হ্যাঁ, ওরা দিদির নির্বাচনে, সেটা যেখানেই হোক, দিদি যেখানে নির্বাচনে দাঁড়াবে সেখানে আমরা লড়বো, এটাই তো পাওয়া। অনেক মানুষ ওখান থেকে আমাকে ফোন করছে, দিদি আমাদের ভুলে যাবেন না। তো এখানে যখন প্রচার করছি তখন বাজারে একজনের সাথে দেখা হয়েছিল, বলছে দিদি আমি বাঁকুড়ায়, মনে আছে তো, আপনি আমাদের ভুলে যাবেন না তো, এটাই তো পাওয়া। তুমি কি জিজ্ঞেস করলে যে ভোটারটা কোথাকার? বাঁকুড়া? হ্যাঁ, আমাকে বলছে আমি বাঁকুড়ার বলে, মানে হয় না, বাঁকুড়াটাই পরিচয় আমাদের, কানেক্ট করার একটা মাধ্যম। এর থেকে বেশি আর কি চাই বলো না? নির্বাচিত হইনি তা সত্ত্বেও মানুষ মানে আমাকে বাঁকুড়াটা নিয়ে একটা মাধ্যম তৈরি হয়ে যাচ্ছে তার আর আমার মধ্যে। সেখানে আমরা সুদূর বাঁকুড়া থেকে 250 কিলোমিটার এদিকে আমরা বরানগরে দেখা করছি, কিন্তু বাঁকুড়া রিলেট হচ্ছে। হোয়াট এলস ইউ ওয়ান্ট? আমি মানুষের ভালোবাসার জন্য কাজ করেছি, আমি সেটা পাচ্ছি, কারণ আমি কাজ করেছি এবং আমি যে প্রতিশ্রুতি যা যা আমি দিয়ে এসেছিলাম সেগুলো সব পূরণ করবো। আমি বরানগরে কাজ করছি মানে এই না যে আমি অন্য কোথাও কাজ করতে পারবো না। আমি আমার দলের রাজ্য সম্পাদকও, তো সেই অর্থে আমার একটা রেসপন্সিবিলিটি, এবং সেখানে আমি 3 বছর ধরে কাজ করেছি। আমি কথা দিয়ে এসেছি, আর কথা দিয়ে কথা আমি রাখি, আগামীতেও রাখবো। কোথাও তো স্টার ক্যাম্পেইনার হিসেবে তো সব জায়গায় যেতে হচ্ছে যাবো আমরা, অবশ্যই দল থেকে আমাকে যেখানে বলবে যেতে সেখানে। আমাকে এতদিন ধরে মমতা দিদিমণি আমাকে বলেছিলেন বাঁকুড়ায় যাও, অভিষেক আমাকে বলেছিলেন বাঁকুড়ায় কাজ করো। আমি 3 বছর ধরে বাঁকুড়ায় কাজ করছি, এবং আমার নাম অ্যানাউন্স হওয়ার আগের রাত পর্যন্ত আমি কিন্তু বাঁকুড়াকে সার্ভ করেছি। যখন দিদি আমায় বলেছেন এবার তুমি বরানগরে কাজ করো, আমি বরানগরে চলে এসেছি। তো দল যেখানে বলবে সেখানে যাবো। এমনি তো 42টা আসনের মধ্যে অনেকে বলছে, মানে এটা অনেকে বলছে মানে আমি প্রশ্নটা করছি যে 42টা আসনের মধ্যে সায়ন্তিকা খুব খুশি হবে 41টা আসনে তৃণমূল কংগ্রেস যাতে যেতে, একটা আসনে অন্য কেউ জিতলেও জিততে পারে, সেটা বাঁকুড়া। না, সেটা যারা বলছে তারা আমার ভালো চায় না বা আমার শুভাকাঙ্ক্ষী না তারা, সেই জন্যে তারা হয়তো বলছে। আর কি বলতো, আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, তুমিও জানো যে আমরা ক্রিটিক্সদের ভীষণ ভালোবাসি।
যদি আমাদের ক্রিটিক্স নাই থাকে তাহলে আমরা আমাদের খুঁতগুলো জানতেই পারবো না। আর এইসব কথা যারা বলে আমি তাদের প্রতি আমার প্রচুর সম্মান, প্রচুর শ্রদ্ধা, কারণ হয়তো মানে রিয়ালিটিটা আমাকে তারা দেখিয়ে দেয়। তো এরকম ব্যাপার না, আমি 3 বছর ধরে কাজ করেছি, দল যদি জেতে ওখানে আমার ক্রেডিটটা 70% থাকবে। তো সেই জন্যে দল জিতলে সেখানে ক্রেডিটটা আমি নিতে পারবো। তো সেই জন্য আমি অবশ্যই চাই যে ওখানের ক্যান্ডিডেট জিতুক, কারণ 3 বছর পরে থেকে আমি কাজ করেছি ওখানে। অবশ্যই সেই কাজটা আমরা অবশ্য দেখেছি শুটিংয়ের সময়, বিভিন্ন জায়গায় মানুষজন যেভাবে ছুটে আসছে। আমি যাদবপুরে দেখছিলাম সৃজন ভট্টাচার্য ওখানকার সিপিএম প্রার্থী, অত্যন্ত সুদর্শন চেহারা তার। দেখছিলাম যে প্রমীলা বাহিনী তাকে একেবারে ছেঁকে ধরছে, সব মেয়েরা তার সঙ্গে সেলফি তুলছে। বরানগরে নিশ্চয় ঠিক উল্টোটা হচ্ছে। আমি এত ছেলে দেখছি বরানগরে নেমে পড়েছে, এটা কি সায়ন্তিকা সুন্দরী অভিনেত্রী বলে? দেখো, সুন্দরী অভিনেত্রীটা আমার পরিচয়, ঠিক আছে, সেইটা আমি কোনোদিনই আমার থেকে আলাদা করতে পারবো না, করা উচিতও না। আমার শিল্পী সত্তাটা আমার প্রধান পরিচয়, আজ কেন সারা জীবন হয়ে থাকবে। কারণ আজ আমার পরিচিতিটা হয়েছে, আজ মানুষে আমাকে ছেঁকে ধরছে বা জড়িয়ে ধরছে, অবশ্যই তার বেশি অংশটাই তারা আমাকে তাদের মনোরঞ্জন আমি করেছি। ইট ইজ অলসো সার্ভিং দ্য সোসাইটি। মানে আমরা এটা ভাবছি যে এন্টারটেনমেন্টটাও কিন্তু সোসাইটির জন্য, আমরা আজকে এত মানে টেনশন, এত কিছু হচ্ছে সারা পৃথিবী জুড়ে, সেখানে মানুষকে এন্টারটেইন করাটা ইজ অলসো পার্ট অফ কন্ট্রিবিউটিং টুয়ার্ডস দ্য সোসাইটি। তুমি এটাতে 100% একমত হবে, কারণ তুমি আমার ডিরেক্টর, তুমি ইউ ক্যান ওয়েল এনাফ আন্ডারস্ট্যান্ড যে আমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলছি। সেই জন্য হয়তো তারা আমাকে আগাম ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ দিয়েছে আমার শিল্পী হিসেবে পথ চলাতে। সেই জন্য অবশ্যই আমাকে তারা আশীর্বাদ করছে। দ্বিতীয়ত তারা আমায় আশীর্বাদ করছে এই জন্য কারণ 3 বছর ধরে তারা আমায় দেখেছে কাজ করতে। তৃতীয়ত তারা আমাকে আশীর্বাদ করছে কারণ আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট। সেটাই অ্যাকচুয়ালি প্রধান। ইফ আই জাস্ট টার্ন ইট অ্যারাউন্ড, আমি মমতা ব্যানার্জির প্রার্থী বলে তারা হয়তো আমাকে আশীর্বাদ করছে, যার আশীর্বাদ তাদের আমাকে নিজের কাছে টেনে নিতে হেল্প করছে আমার শিল্পী সত্তা, কারণ আমার সাথে তাদের একটা আগাম পরিচয় আছে অলরেডি। তো সেটা ইট ইজ এভরিথিং গুড। সেই জন্য তারা আমাকে আশীর্বাদ করছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তারা উন্নয়নকে অ্যাকসেপ্ট করে, সেই জন্য তারা মমতা ব্যানার্জি প্রার্থী হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করছে, এবং তাদের অ্যাকসেপ্ট করতে সুবিধা হচ্ছে কারণ আমি শিল্পী হিসেবে তাদের মনোরঞ্জন করেছি এতদিন ধরে। সেই জন্য আমি একেবারে সোজাসুজি জিজ্ঞেস করছি, এই শিল্পী হয়ে রাজনীতিতে আসার অসুবিধাও তো আছে। আজকে যে কাঞ্চন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার প্রচার থেকে কাঞ্চনকে নামিয়ে দেওয়া হলো তার ব্যক্তিগত একেবারে কারণে, তার বিয়ের কারণে। কোথাও হয়তো কাঞ্চন এটা শিল্পী না হলে, যদি এত মানুষের পরিচয়, জনপ্রিয়তা না থাকতো, হয়তো এটা নিয়ে এত ভাইরাল হতো না। দেখো, এভরি প্রফেশন উইল কাম উইথ ইটস ওন ব্যাগেজ। আজকে ডেফিনেটলি অনেক ক্ষেত্রে শিল্পী সত্তাটা যেমন আমার জন্য পজিটিভ দিকে আমায় হেল্প করে, নেগেটিভ করে আমি বলবো না, কিন্তু কোনো জায়গায় একটু অসুবিধাও হয়, কারণ আমাদের লাইফে পার্সোনাল বলে কিছু নেই। আজকে হয়তো আরেকজন ব্যক্তি যে হয়তো একজন চাকরিজীবী, তার পার্সোনাল লাইফটা কিন্তু পার্সোনাল, আমাদের কিন্তু পার্সোনাল লাইফটা পার্সোনাল নয়, কিন্তু আমাদের পুরো অধিকার আছে আমাদের একটা পার্সোনাল লাইফ মেনটেন করার। আমি আমার ব্যক্তিগত জীবনে কি করছি সেটা আমার পরিচয় হতে পারেন না, ঠিক আছে। আমি সমাজের জন্য যে কাজটা আমাকে দেওয়া হয়েছে, দায়িত্বটা, একজন নির্বাচিত প্রতিনিধি সে তার নির্বাচিত হয়ে সেই কাজটা করছে কিনা, সেইটা তার কাজের কর্মক্ষেত্রে তার পরিচয় হবে। কিন্তু ওই যে বললাম, আওয়ার এভরি প্রফেশন উইল কাম উইথ ইটস ওন ব্যাগেজ। কাঞ্চনের জন্য খারাপ লাগছিল? দেখো, ডেফিনেটলি একজন মানে আমি এই বিষয়ে, দেখো ভীষণ কন্ট্রোভার্সিয়াল এই প্রশ্নটা। আমি তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী, তার আগে আমি একজন শিল্পী। কাঞ্চনদা একজন শিল্পী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সে জিতেছে একজন বিধায়ক। তো সেই ক্ষেত্রে আমার ওই সিচুয়েশনে জাজ করার মতো আমি জায়গাতে নেই, আমি করতেও চাই না, কারণ আমি নিজের চোখে দেখিনি, নিজের সামনে আমি জানি না কী কারণের জন্য ওই জিনিসটা ঘটেছে। আর আমাদের কল্যাণদা আমাদের একজন দলের লিডার, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখানে কমেন্ট করাটা উচিত হবে না। কিন্তু অবশ্যই আমি একজন শিল্পী এবং আমি তৃণমূলের একজন প্রার্থী, তো সেই দিক থেকে যে যার কাজটা করাটাই বেটার, কিন্তু একজন শিল্পীর পার্সোনাল লাইফটা তার কর্মক্ষেত্রে সেটা পরিচয় হওয়াটা উচিত না। অবশ্যই একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত পরিসরে কি করছে সেটা রাজনীতির পরিসরে বা পাবলিক লাইফে অতটা কি গুরুত্বপূর্ণ, এটা একটা খুব বড় প্রশ্ন।
কিন্তু আবার এটাও ঠিক কথা, আমাদের মিডিয়া বলা হোক বা আমাদের বিভিন্ন খবরের কাগজ বলা হোক, আমাদের অনেক সময় তারকাদের নিজের জীবনের ক্ষেত্রে, অর্থাৎ তারা কি করছে সেক্ষেত্রে আমাদের আগ্রহটা একটা চূড়ান্ত ঠিক, আগ্রহ ঠিক, থাকে। এইটাও আমরা কিন্তু দেখো কিরকম অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের, যে আমরা চাইও পার্সোনাল লাইফ রাখতে, আবার যদি লোকে আমাদের লাইফের প্রতি ইন্টারেস্টেড নাও হয়, তাহলে থার্ড পার্সন বা মানুষ বলে জনপ্রিয়তা নেই। তুমি যখন আমার ব্যাপারে ভাবছো যে আমি কি করছি আমার পার্সোনাল লাইফে, তার মানে তুমি আগ্রহী আমাকে নিয়ে। তো ইট ইজ ভেরি কন্ট্রাডিক্টরি যে হ্যাঁ এটা তো ঠিকই, যে বাট ইট কামস উইথ দ্য প্লাস অ্যান্ড দ্য মাইনাস। আমাদের এটা নিয়ে এগোতে হবে, মাইনাসটাকে পেছনে রেখে প্লাসটাকে এগিয়ে দিয়ে